আচ্ছা, ধরুন রাস্তার মোড়ে যেমন ট্রাফিক সিগন্যাল থাকে, গাড়ি কখন যাবে কখন থামবে সেটা ঠিক করে দেয়। হ্যাঁ, ঠিক। ঠিক তেমনি কিছু পদার্থ আছে যারা বিদ্যুতের চলাচলটাকেও নিয়ন্ত্রণ করে। একদম। যেমন ধরুন কন্ডাক্টর পরিবাহী, ওটা তো সোজা হাইওয়ে, বিদ্যুৎ হুশ করে চলে যায়। হ্যাঁ, কোনো বাধা নেই। আর ইনসুলেটর বা অন্তরক, হুম। ওটা তো পুরো দেওয়াল, তাই না? হ্যাঁ, বিদ্যুৎ একদমই যেতে পারে না। এক্কেবারে। আর এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, ওটাই মনে হয় আজকের আলোচনার ট্রাফিক সিগন্যাল। কিছু শর্ত দিলে তবেই বিদ্যুৎ যেতে পারে। ঠিক ধরেছেন। আজ আমরা এই সেমিকন্ডাক্টরদের নিয়েই কথা বলবো। এদের গঠন, এদের কাজ, এইসব। দারুণ! তাহলে কি কি থাকছে আজকের আলোচনায়? আমরা শুরু করব এনার্জি ব্যান্ড দিয়ে। মানে ইলেকট্রনদের শক্তিস্তর কিভাবে ঠিক করে দেয় কোনো পদার্থ বিদ্যুৎ পরিবহন করবে কি করবে না। আচ্ছা। এর পার্থক্যটা ঠিক কোথায়? জানবো ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের কথা, মানে খাঁটি আর ভেজাল মেশানো আর কি। ভেজাল ডোপিং? হ্যাঁ, ওই ডোপিং। আর তারপর পিএন জাংশন, মানে দুটো আলাদা টাইপের সেমিকন্ডাক্টর জুড়ে দিলে কি হয়। ওহ, ওই জাংশন থেকে তো ডায়োড তৈরি হয়, তাই না? একদম। ডায়োড, তার কাজ রেকটিফায়ার হিসাবে ব্যবহার, মানে এসি থেকে ডিসি করা। মোবাইল চার্জারের মতো। ঠিক। তারপর আসবে ট্রানজিস্টর, সেই ছোট্ট যন্ত্রটা যা অ্যাম্প্লিফায়ার বা সুইচের কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। আর শেষে আলো নিয়ে কাজ করে এমন কিছু ডিভাইস, যেমন সোলার সেল, এলইডি, এগুলোর কথাও বলবো। মূল লক্ষ্য হলো আমাদের এই যে ফোন, কম্পিউটার, সবকিছুর ভেতরে থাকা আসল জিনিসটা বোঝা। চমৎকার! তাহলে শুরু করা যাক ওই এনার্জি ব্যান্ড দিয়ে। ইলেকট্রনদের ঘরবাড়ি বলছেন। হ্যাঁ, অনেকটা সেরকমই। ভাবুন, পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো যেন একটা বাড়ির বিভিন্ন তলায় থাকে। আচ্ছা। একদম নিচের তলা, যেখানে ওরা সাধারণত থাকে, সেটা হলো ভ্যালেন্স ব্যান্ড। আর একদম উপরের তলা, যেটা খালি বা আংশিক পূর্ণ, যেখানে যেতে পারলেই বিদ্যুৎ পরিবহন সম্ভব, সেটা কন্ডাকশন ব্যান্ড। আর মাঝখানের জায়গাটা? সিঁড়ি? হ্যাঁ, ওই মাঝের ফাঁকা জায়গাটাই হলো ফরবিডেন গ্যাপ বা নিষিদ্ধ শক্তিস্তর। এই গ্যাপটা কত বড় তার উপরেই নির্ভর করে পদার্থের ধর্ম। তার মানে এই গ্যাপটা খুব বড় হলে? খুব বড় হলে ইলেকট্রন নিচতলা থেকে লাফ দিয়ে কিছুতেই ওপর তলায় যেতে পারে না। এরা হলো ইনসুলেটর, মানে অন্তরক, কাঠ, কাঁচ, এইসব। বুঝেছি। আর কন্ডাক্টর? যেমন ধরুন তামার তার? কন্ডাক্টরের ক্ষেত্রে এই গ্যাপটা প্রায় থাকেই না। মানে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড প্রায় গায়ে গায়ে লেগে থাকে বা ওভারল্যাপ করে। তাই ইলেকট্রনগুলো খুব সহজেই চলাচল করতে পারে। একদম হাইওয়ের মতো। ঠিক। আর সেমিকন্ডাক্টর, যেমন সিলিকন বা জার্মেনিয়াম, এদের গ্যাপটা মাঝারি, মানে না খুব বড় না একদম নেই। ও, ট্রাফিক সিগন্যালের মতো অবস্থা। হ্যাঁ, সামান্য এনার্জি পেলেই, ধরুন তাপ বা ভোল্টেজ, ইলেকট্রন ওই গ্যাপটা টপকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। আর তখনই বিদ্যুৎ পরিবহন শুরু হয়। তাহলে বলুন তো, পদার্থের পরিবাহিতা কিভাবে তার এনার্জি ব্যান্ডের ওপর নির্ভর করে? বাহ, দারুণভাবে বোঝা গেল। এবার তাহলে ওই যে খাঁটি আর ভেজাল সেমিকন্ডাক্টরের কথায় আসি। ইন্ট্রিনসিক মানে তো বললেন একদম বিশুদ্ধ, তাই না? হ্যাঁ, এন্ট্রেন্সিক হলো একদম খাঁটি সেমিকন্ডাক্টর, যেমন সিলিকন। এতে স্বাভাবিক তাপমাত্রায় খুব কম সংখ্যক ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, তাই এর পরিবাহিতা খুব বেশি নয়। পরিবাহিতা বাড়ানোর জন্যই কি তাহলে ওই ভেজাল মেশানো হয়, ডোপিং? একদম ঠিক। এই ডোপিং করেই তৈরি হয় এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ব্যাপারটা অনেকটা খাবারের নুন মেশানোর মতো, স্বাদ মানে পরিবাহিতা বেড়ে যায়। কি ধরনের ভেজাল মেশানো হয়? দু রকমের। যদি আমরা পঞ্চযোজী মৌল মেশাই, মানে যাদের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, যেমন ফসফরাস আচ্ছা। কারেন্ট বহন করে, এটাকে বলে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন ফর নেগেটিভ, মানে ইলেকট্রনের চার্জ। এখানে ইলেকট্রন হলো মেজরিটি ক্যারিয়ার। আর অন্য রকমটা? অন্যটা হলো যদি ত্রিযোজী মৌল মেশাই, যেমন বোরন, যাদের বাইরের কক্ষে 3টি ইলেকট্রন, তখন একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়। ঘাটতি? মানে একটা খালি জায়গা, যাকে বলে হোল। এই হোলটা পজিটিভ চার্জের মতো আচরণ করে আর ইলেকট্রনকে আকর্ষণ করে। এটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। পি ফর পজিটিভ। এখানে হোল হলো মেজরিটি ক্যারিয়ার। ইন্টারেস্টিং। সামান্য ডোপিংয়েই পরিবাহিতা অনেক বদলে যায়। অনেক।
ভাবুন, প্রতি 10 লক্ষে হয়তো মাত্র একটা ভেজাল পরমাণু, তাতে পরিবাহিতা হাজার হাজার গুণ বেড়ে যেতে পারে। তাহলে ডোপিং করে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা কিভাবে বদলানো সম্ভব হচ্ছে? দারুণ। এবার যদি একটা পি টাইপ আর একটা এন টাইপ পাশাপাশি জুড়ে দিই? তৈরি হয় পিএন জংশন। এটাই তো আসল জিনিস, তাই না? হ্যাঁ, ইলেকট্রনিক্সের ভিত্তি বলা যেতে পারে। যখন পি আর এন টাইপকে মেলানো হয়, ওদের সংযোগস্থলে একটা মজার ঘটনা ঘটে। কি রকম? এন টাইপের বাড়তি ইলেকট্রনগুলো পি টাইপের দিকে যায়, আর পি টাইপের হোলগুলো এন টাইপের দিকে আসে। জাংশনের কাছে এসে ওরা একে অপরের সাথে মিশে গিয়ে মানে নিউট্রাল হয়ে যায়। ফলে ওই সংযোগস্থলে একটা পাতলা স্তর তৈরি হয়, যেখানে কোনো মুক্ত চার্জ থাকে না। এটাকে বলে ডিপ্লিশন রিজিয়ন। ও আচ্ছা, এই জাংশনটাই কি ডায়োড? হ্যাঁ, এই পিএন জাংশনটাই হলো ডায়োড। এর বিশেষত্ব হলো এটা কারেন্টকে শুধু একদিকে যেতে দেয়। একমুখী রাস্তা? একদম। যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত পি এর সাথে আর নেগেটিভ এন এর সাথে লাগাই, মানে ফরওয়ার্ড বায়াস করি, তাহলে ওই ডিপ্লিশন স্তরটা পাতলা হয়ে যায় আর কারেন্ট সহজে চলে যায়। আর উল্টো করলে? রিভার্স বায়াস? উল্টো করলে, মানে পি এর সাথে নেগেটিভ আর এন এর সাথে পজিটিভ জুড়লে, স্তরটা আরও চওড়া হয়ে যায়। কারেন্ট প্রায় যেতেই পারে না, খুব সামান্য লিকেজ কারেন্ট যায়। এটাই ডায়োডের ভিআই বৈশিষ্ট্য। এর একটা নির্দিষ্ট প্রতীকও আছে। আর এই জন্যেই এটা এসি থেকে ডিসি করতে পারে, রেকটিফায়ার হিসাবে। ঠিক তাই। এসি কারেন্ট তো দিক বদলায়, ডায়োড শুধু একদিকে যেতে দেয়। হাফ ওয়েভ রেকটিফায়ারে অর্ধেক ঢেউ পাস করে, ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ারে দুটো ডায়োড ব্যবহার করে পুরো ঢেউটাকেই একমুখী করা হয়। এদেরও আলাদা সার্কিট প্রতীক আছে। তাহলে পিএন জাংশন ডায়োড কিভাবে তড়িৎ প্রবাহকে একমুখী করে? বেশ ভালো বোঝা গেল। ডায়োডের পর তাহলে ট্রানজিস্টর। একে তো সুইচ বা অ্যাম্প্লিফায়ার বলে। জলের কলের মতো নাকি ব্যাপারটা? অল্প ঘোরালে অনেকটা জল? হ্যাঁ, তুলনাটা চলে। ট্রানজিস্টর আরও শক্তিশালী যন্ত্র। এটা আসলে দুটো পিএন জাংশন দিয়ে তৈরি, হয় পিএনপি না হয় এনপিএন। এরও ব্লক ডায়াগ্রাম আর আলাদা প্রতীক আছে। এর মূল কাজটা কি? অ্যাম্প্লিফিকেশন? হ্যাঁ, বিবর্ধন বা অ্যাম্প্লিফিকেশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে কমন এমিটার বা সিই মোডে। ভাবুন, এর তিনটে অংশ: বেস, এমিটার, কালেক্টর। বেসে যদি খুব অল্প কারেন্ট দেওয়া হয়, সেটা কালেক্টর দিয়ে যাওয়া অনেক বড় কারেন্টকে নিয়ন্ত্রণ করতে পারে। মানে একটা দুর্বল ইনপুট সিগন্যালকে অনেক গুণ শক্তিশালী আউটপুট সিগন্যাল হিসেবে পাওয়া যায়। ওহ, দারুণ তো। এই জন্যে রেডিও, টিভি, কম্পিউটার সবেতেই ট্রানজিস্টরের এত ব্যবহার। এর নির্দিষ্ট সার্কিট সংযোগ আছে অবশ্য। তাহলে ট্রানজিস্টর কিভাবে একটা ছোট সিগন্যালকে বিবর্ধিত করতে পারে? অসাধারণ। ডায়োড, ট্রানজিস্টর ছাড়াও তো আলো নিয়ে কাজ করা কিছু সেমিকন্ডাক্টর ডিভাইস আছে। অবশ্যই আছে। খুব গুরুত্বপূর্ণ দুটো হলো ফটোসেল বা সোলার সেল আর এলইডি। সোলার সেল তো জানি, আলো থেকে বিদ্যুৎ পরিতৈরি হয়। হ্যাঁ, ফটোভোল্টাইক এফেক্ট ব্যবহার করে। সূর্যালোক পড়লে সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন উত্তেজিত হয়ে বিদ্যুৎ প্রবাহ তৈরি করে। সোলার প্যানেলগুলো তো এভাবেই কাজ করে। এটা নবায়নযোগ্য শক্তির একটা বড় উৎস। আর এলইডি? ওটা তো আলো দেয়। ঠিক উল্টোটা। এলইডি বা লাইট এমিটিং ডায়োড, এতে বিদ্যুৎ পাঠালে এটা আলো তৈরি করে, ইলেকট্রোলুমিনেসেন্স নীতির ওপর ভিত্তি করে। মানে বিদ্যুৎ থেকে আলো। একদম, বিভিন্ন রঙের আলো তৈরি করা যায়। আমাদের চারপাশে এখন এলইডি ছাড়া ভাবাই যায় না। বাড়ির আলো, টিভি স্ক্রিন, মোবাইলের ফ্ল্যাশ লাইট, সিগন্যাল বাতি কোথায় নেই। অনেক কম শক্তি লাগে আর টেকেও অনেক দিন। তাহলে ফটোভোল্টাইক এফেক্ট আর ইলেকট্রোলুমিনেসেন্স আমাদের জীবনে কোথায় কাজে লাগছে? তাহলে আজ আমরা সেমিকন্ডাক্টরের একটা বেশ বড় অংশ কভার করলাম। এনার্জি ব্যান্ড, পদার্থের প্রকারভেদ, তারপর ডোপিং করে ইন্ট্রিনসিক থেকে এক্সট্রিনসিক তৈরি, পিএন জংশন থেকে ডায়োড আর তার ব্যবহার, ট্রানজিস্টরের অ্যাম্প্লিফিকেশন। হ্যাঁ, আর শেষে ফটোভোল্টাইক সেল আর এলইডির মতো বিশেষ ডিভাইস। ঠিক। আর একটা জিনিস মনে রাখা দরকার, এই যে সেমিকন্ডাক্টর, এগুলো দেখতে হয়তো খুব ছোট, কিন্তু আজকের প্রযুক্তি দুনিয়াটা এদের ওপরেই দাঁড়িয়ে আছে। সত্যিই তাই। শুধু তাই নয়, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মহাকাশ গবেষণা, নতুন শক্তির উৎস, সব কিছুর মূলে কিন্তু এই সেমিকন্ডাক্টর ফিজিক্স। তাই এই বিষয়গুলো মন দিয়ে বোঝা আর নতুন যা আসছে
সেগুলো শিখে চলা ভবিষ্যতের জন্য খুব জরুরি। এটা একটা আজীবন শেখার রাস্তা। একদম ঠিক কথা। তাহলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন থাকলো, যদি আমরা কোনোদিন পদার্থের পরিবাহিতা একদম পরমাণুর স্তরে গিয়ে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে প্রযুক্তির জগতে আর কি কি অভাবনীয় পরিবর্তন আসতে পারে ভেবে দেখার মতো, তাই না?